চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চলচ্চিত্র অভিনেতা সাইফ খানের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। আজকে সকালবেলা আপনাকে আমরা পেয়ে গেছি, তো দিনের শুরু কিভাবে এই গল্পটা নিয়ে আসলে শুরু করতে চাই। এটা অ্যাকচুয়ালি নির্ভর করে যে আমি যেদিন ঘুম থেকে উঠবো সেদিন আমার কাজের প্ল্যানিংটা কী। কারণ যখন দেখা যায় শুটিং থাকে না বা কোনো মিটিং বা আদার্স কোনো কাজ থাকে না, সেক্ষেত্রে একটু দেরি করে ঘুমানো হয়, দেরি করে উঠি। এটা হচ্ছে আমার একটা খুব বাজে অভ্যাস। আর এরপরে হচ্ছে জিমে যাওয়া, নিজেকে প্রিপেয়ার করা বিভিন্ন দিক থেকে, সিনেমা দেখি যদি আমি ফ্রি থাকি। ঘুম থেকে উঠে সিনেমা? ঘুম থেকে উঠে সিনেমা না, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হওয়ার পর নাস্তা করা, দেন হচ্ছে জিমে যাওয়া। জিমটা আমি প্রথমে সারি এবং সিনেমাটা অ্যাকচুয়ালি দেখা হয় হচ্ছে রাতে, এবং যে কারণে রাতে ঘুমাতে একটু লেট হয় আমার। সবশেষ কোন সিনেমা দেখেছেন? স্কুইড গেম, একটা সিরিজ, যেটা কোরিয়ান, যেটা এটা দেখলাম। আচ্ছা, কোরিয়ান ড্রামা বা কোরিয়ান ফিল্ম নিয়ে সবার অনেক ফ্যাসিনেশন কাজ করে আজকাল। আপনি কি তাদের দলে? কে ড্রামা লাভার? আমার সবগুলোই ভালো লাগে, মানে কোরিয়ান দেখি আমি, তামিল তেলুগু দেখি আমি, হলিউডের ছবি দেখি, বাংলা সিনেমা দেখি, মানে ভালো লাগে। মানে যেটা শুনি যে না একটু ভালো যাচ্ছে বা ভালো হচ্ছে, আমার ওটাতে আগ্রহটা কাজ করে। আর এখন তো সিনেমা দেখার আগে কি ছিল, টিজার, ট্রেলার, এগুলো আমরা দেখতাম। এখন একটা সিনেমা রিলিজের কয়েকদিনের মধ্যেই না রিভিউগুলো চলে আসে, কেমন গল্প, কি আসে এই বিষয়ে। তো এগুলো দেখে আসলে আগ্রহটা তৈরি হয়, তখন দেখি আর কি। মানে একদম না জেনে দেখা হয় না, এটা সত্য। স্কুইড গেম দেখেছেন, এটা তো বিদেশি ভাষার সিনেমা। বাংলাদেশের কোন সিনেমাটা সবশেষ দেখেছেন? হৈমন্তী রীতিকথা আমারটাই। আচ্ছা, আমার হৈমন্তী রীতিকথা রিলিজ হয়েছে সর্বশেষ, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে যে ছোট গল্প যেটা ছিল, ওখান থেকে চলচ্চিত্র বানানো হয়। মির্জা শাখাওয়াত হোসেন ভাই বানিয়েছেন এবং ভালো গিয়েছে। প্রায় 3 সপ্তাহ সিনেপ্লেক্সগুলোতে চলেছে, ব্লকবাস্টার সহ। আপনি কি তাহলে সেই অপু? আমি সেই অপু, আচ্ছা, রবীন্দ্রনাথের অপু। কেমন লেগেছে অপু চরিত্রে কাজ করতে? আমরা যেটা দেখি যে অপুকে ভীষণ ভোলা ভালা চরিত্রের একজন হিসেবে আমরা বইয়ে পড়েছি, বইয়ের পাতায়, আমাদের পাঠ্য বইয়ে যারা পড়াশোনা করে বা পড়াশোনা করেছে, স্কুল পাড়ি দিয়েছে, তারা সবাই আসলে হৈমন্তীকে পেয়েছে, অপুকে পেয়েছে। আপনি তো ছোটবেলায় অপুকে নিয়ে পড়েছি আমরা, হ্যাঁ, পাঠ্য বইয়ে। পর্দায় নিজে অপু হয়ে যখন দাঁড়ালেন তখন কেমন লাগছে? ট্রান্সফরমেশনটা খুব মানে কঠিন ছিল। আমি ভোলা ভালা না, আমি খুব চঞ্চল টাইপের, হ্যাঁ। আর আমার থেকে হচ্ছে মানে ভেঙে একটা চরিত্র। হৈমন্তী যারা পড়েছে বা যারা সিনেমা দেখেছে, সেটা হচ্ছে সে তার ওয়াইফকে প্রচণ্ড ভালোবাসে, বাবার প্রচণ্ড বাধ্যগত, এবং দুইটার যে টানাপোড়েন। এবং মূল যে গল্পটা ছিল সেটা হচ্ছে যে আমাদের সমাজে যে দৃষ্টিভঙ্গি নারীদের প্রতি এখনও চেঞ্জ হয়নি কিন্তু, যদিও রবীন্দ্রনাথ ঠাকুর সেই গল্পটা লিখেছেন প্রায় 150 বছর আগে, বাট সময়টা বোধহয় চলে গেছে, কিন্তু এই বেড়াজালের মধ্যে বোধহয় আমরা এখনও আছি। সো ওই অপু হওয়াটা খুব টাফ ছিল আমার জন্য, বিশেষ করে ভাষাটা। মানে আমি যেভাবে কথা বলছি, উনি তো সেভাবে লিখেননি। আর হয় কি, যে কোনো অন্য একটা স্ক্রিপ্টের আমরা যেভাবে করি, ভাষা আমাদের মতো করে আমরা করে নিই, বা সমসাময়িক ভাষা। আর তখন তো বাংলাটা ছিল হচ্ছে মানে ওনার যে ভাষা লিখে গেছেন উনি, বাংলা তো চেঞ্জ হয়েছে এখন অনেক কিছু। এবং আপনার সঙ্গে আমরা সিনেমা মানে আড্ডা শুরুর আগে একটা কথা বলছিলাম আমার আরেকটা ছবির নাম নিয়ে, যেমন আপনি বললেন যে এটা কি বন্ধে মায়া লাগাইছে। বন্ধে মায়া লাগাইছে আগে, ওইটা তোমার প্রথম ছবি। নাদান নিয়ে আপনি বললেন যে নাদানটা যে এটা হিন্দি শোনায় কিনা, কারণ বাংলা বা যে কোনো ভাষার বিবর্তন কিভাবে হয়, বাংলা ভাষায় অনেক হিন্দি, উর্দু, ইংলিশ অনেক কিছুর অ্যাড হয়েছে। চেয়ার তো এখন বাংলা, হ্যাঁ, চেয়ারটা তো বাংলা হয়ে গেছে। কেদারা বললে অনেকে চিনবে না, বলবে সেটা কি জিনিস। তো ওই ভাষাটা আসলে রপ্ত করাটা খুব কঠিন কাজ ছিল আমার জন্য। এবং আমার শাখাওয়াত ভাই, আমাদের যে সিনেমা ডিরেক্টর ছিলেন হৈমন্তীর, উনি যদি হেল্প না করতেন সেটা আমার পক্ষে সম্ভব হতো না। আপনার সাথে কথা বলতে বলতে ইচ্ছে করছে জানতে, আপনি কি বাংলার ছাত্র ছিলেন কিনা? আমি অর্থনীতিতে পড়াশোনা করেছি, কিন্তু বাংলার ছাত্র না হলেও বাংলাতে আমি ভালো ছিলাম। অ্যাকচুয়ালি আমি প্রথমে সায়েন্সে পড়ি, কিন্তু সায়েন্সে পড়ানো হয় আমার পিতামাতা কর্তৃক, আমাকে এক ধরনের ফোর্স করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু আমার ব্রেন আসলে ওই লেভেলের ছিল না। আচ্ছা, তো ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল, ক্রিকেটার হতে পারিনি। যখন দেখলাম যে না, মা বাবাও বুঝতে পারছে যে না, ওকে দিয়ে এগুলো হবে না, দেন হচ্ছে অভিনয়, নাট্যজন, আমাদের থিয়েটারে কিছু নায়ক হওয়ার জন্য কেমন ব্রেন দরকার? ভালো ব্রেন দরকার, ভালো ব্রেন দরকার। এখানে এই ভালোটা কেমন ভালো? এখনকার পটভূমিতে যদি বলেন, একদম মন খুলে বলি, এক হচ্ছে আপনি ভালো অভিনয় জানতে হবে। কিন্তু আমাদের দেশের যেটা পটভূমি এখন তৈরি হয়েছে, শুধু ভালো অভিনয় দিয়ে আপনি নায়ক হতে পারবেন না, কারণ আপনার ভালো কাজগুলো মানুষ দেখবে না। এই অভিযোগটা আপনি কেন করছেন? আমাদের দেশে আমরা যদি প্রথম সবাক চলচ্চিত্রের কথা বলি, মুখোশ থেকে শুরু করে আমাদের সবশেষ ইন্ডাস্ট্রির কোনো রিলিজ পাও সিনেমা,
দর্শক কিন্তু ভালো সিনেমাগুলোকে নিয়েছে, লুফে নিয়েছে। আপনার কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কিন্তু এখন যেটা হয়েছে, আপনাকে প্রথমে কি ভাইরাল হতে হবে না প্রথমে জনপ্রিয়তা, এই দুইটার মাঝখানে কিন্তু আমরা খুব টেনশনে থাকি। যেমন আপনার এই অনুষ্ঠানে আমি যদি এখন যারাই দর্শক দেখছে, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি শাকিব খানকে নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল যে কোনো একটা মন্তব্য যদি আমি করি, আপনার এইটা টিআরপি অনেক বেড়ে যাবে, ইউটিউবে দেবে, ছোটো ছোটো ক্লিপিংস বের হবে, আমাকে অনেক মানুষ যারা চেনে না জানে না গালি দিবে, আমি কিন্তু একটা পর্যায়ে চলে যাব। কিংবা যারা ভাইরাল হয়েছে, আমি ওদেরকে খুঁচিয়ে কথা বলি, আপনার অনুষ্ঠান হিট, আমিও হিট। তো এই হিটটা আলটিমেটলি আমার কেরিয়ারে আমি কতটুকু চাই, আমি তো চাই আমি আমার অভিনয়, আমার হৈমন্তী, আমার অপু, আমার বন্ধু মায়া লাগাইছে, বা আমার যে সামনে যে ছবিগুলো আসছে, এগুলোর মাধ্যমে মানুষ আমাকে চিনুক। কিন্তু এখন আমি নিজেই তো কনফিউজড যে আমাদের দর্শকরা অপু দেখবে কেন? ওই ভাইরাল না হলে তো অপু পর্যন্ত পৌঁছায় না। এখন সিস্টেমটা এমন হয়ে গেছে, এখন কি করবেন বলেন? সো ওই যে বলেন না ব্রেনের খেলা, এখন ওই ব্রেনের খেলায় আমি কি করব? আমি কি ভাইরাল হব? সত্যিকার অর্থেই দর্শকদেরকে বলতেই হয় যে নায়কের ব্রেন ভালো। আচ্ছা, আপনার প্রথম সিনেমা ছিল বন্ধু মায়া লাগাইছে। জি, বন্ধু মায়া লাগাইছে না, বন্ধু মায়া লাগাইছে। আচ্ছা, আমি ভুল করছিলাম, বন্ধে বলছিলাম। ঠিক আছে, এটা যে গান থেকে নেওয়া হয়েছে, শাহ আব্দুল করিম, উনি আমাদের সুনামগঞ্জ বলছি, মানে আমি হবিগঞ্জ সিলেট বিভাগটার কথা বলছি। তো ওনার খুব জনপ্রিয় একটা গান ছিল বন্ধে মায়া লাগাইছে। তো ওইটার থেকেই হচ্ছে ওই লাইনটা নেয়া, বন্ধু মায়া লাগাইছে। কারণ যেহেতু গল্প, এটা একটা গান থেকে একটা চলচ্চিত্র নির্মাণ করা যখন হয়, তখন তো অনেক কিছু চেঞ্জেসগুলো আসে। ওই গানটা আমরা সরাসরি ব্যবহার করিনি, গানটা ছিল, বাট কিছু লিরিক চেঞ্জ করা হয়েছে, অনুপ্রাণিত হয়, এবং সেটা উনি তখন জীবিত ছিলেন, ওনার পারমিশন সহকারে করা হয়েছে। দেখা হয়েছে আপনার কখনো? আমার দেখা হয়নি, তবে একটা মজার ঘটনা আপনাকে বলি। আমার ডিরেক্টর প্রডিউসার যিনি আবু সুফিয়ান সাহেব, উনি যখন ছবিটা করবেন, তো উনি তখন শাহ আব্দুল করিম জীবিত, ধীরাইয়ে ওনার এখানে যখন গেলেন, যাওয়ার পরে কিছু ফল কিছু নিয়ে গেছে ওনাকে দেখার জন্য। তো উনি তো আসলে এখন তো ওনাকে নিয়ে অনেক কিছু হচ্ছে, ওনাকে নিয়ে গান গেয়ে এখন মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে, ফ্ল্যাট, গাড়ি বাড়ি অনেক কিছু হয়ে যাচ্ছে। আমি ওনাকে কথা বলছি, ওনার লেখা করে আমি নায়ক হয়ে গেছি। উনি কিন্তু খুব মানে সাধারণের চেয়ে নিচে জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। আর্থিক সচ্ছলতা ওনাদের ছিল না তখন। তো ওনাকে যখন বললো যে আমি ছবি বানাবো, আপনার নামটা ইউজ করব, বলে হিরোকে, মানে অভিনেতাকে বা এটাকে, তখন বললো আপনার সিলেটের ছেলে, কি নাম? এই নাম। বলে ঠিক আছে, অসুবিধা নাই, আমি পারমিশন দিলাম। তো ওই ঋণটা আমি কিভাবে শোধ করব? আমার প্রডিউসার তো ওনাকে কোনো টাকা দিয়েও কিন্তু নেয়নি, ওনার কাছ থেকে একটা মৌখিক পারমিশন নিয়ে, এবং লিখিত উনি করে দিয়েছে পরে। তো ওইটা আমি বললাম আর কি, যে এখন দেখেন, এখন শাহ আব্দুল করিম কতটুকু ভাইরাল ছিল। আপনার প্রথম আসি, আমাদের এন্ড্রোদার কথা বলতে হয়, এন্ড্রু কিশোর আজকে নাই বাংলাদেশে। আগামী 100 বছর একটা এন্ড্রু কিশোর আসবে কিনা সন্দেহ। উনি আমার সঙ্গে ফেসবুকে ছিলেন যতদিন জীবিত ছিলেন। উনার ফলোয়ার আমি দেখতাম না বেশি, ফ্রেন্ড রিকোয়েস্টে ওনার ছিল 1200 সামথিং ফ্রেন্ড। ফেসবুকের কথায় যদি আমরা যাই বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার কথায় যাই, সেই সবে আসলে আমরা ইন্দ্র কিশোরকে মাপতেই পারি না, মাপা যায় না। হ্যাঁ, সেটাই ঊর্ধ্বে ছিলেন। এবারে যে প্রশ্নটি করতে চাই সেটি আমি জানি না আপনি বিষয়টাকে কিভাবে নেবেন আর উত্তরটা বা কি হবে। সেটি হচ্ছে যে আমরা এখন অনেক কাজ দেখি, অনেক তরুণ অভিনেতাকে দেখি, তরুণীকে দেখি অভিনেত্রী হিসেবে, কিন্তু একটা কাজ করে হারিয়ে যায়। খুব সম্ভবত এখানটায় বুদ্ধিদীপ্ততা, বিচক্ষণতা এবং নিজেদের পরিশ্রমের সাথে অভিনয় কৌশল তো অবশ্যই কাজে লাগে। আপনার কি মনে হয় এই জায়গাটায় আমাদের নবাগত যারা আছেন তাদের কমতিটা কেন থাকে? প্রথমে হচ্ছে আপনার দক্ষতাটা লাগবে, আপনাকে প্রথমে ডিসাইড করে নিতে হবে। যেমন আমি ডিসাইড করে নিয়েছি আমাকে অভিনেতা হতে হবে, যে কোনো মর্মে আমাকে অভিনেতা হতে হবে, আমাকে টিকতে হবে অভিনয়ের মাধ্যমে। আপনি কি পড়াশোনা করেন এইটার জন্য? পড়াশোনার সেই স্কোপটা নাই। একজন অভিনেতার সবচেয়ে ভালো পড়াশোনা হচ্ছে অবজারভেশন। আপনি মানুষকে দেখবেন, বিভিন্ন চরিত্র, সে একটা ছবিতে আমি রিক্সাওয়ালার চরিত্রে আমি অভিনয় করব, তো সে কারণে আমি কোন পড়াশোনাটা করব, আমাকে তো দেখতে হবে। একটা রিক্সা চালক, সে আবার অনেক রকম রিক্সা চালক আছে, অনেক রকম মানুষ আছে। আমি একটা চরিত্র যখন আমি করি, ওই পুলিশ অফিসারের চরিত্র আমি করলাম হচ্ছে নাদানে। তো পুলিশ অফিসারদের মধ্যে আমি আসতে চলেছে। হ্যাঁ, বা যে অপুর কথা বললেন, সাদাসিধে মানুষগুলো কেমন হয়, নিশ্চয়ই আমি এরকম কোনো চরিত্র আমি দেখেছি, নাহলে আমি প্লে করতে পারতাম না। কারণ মানুষ নতুন কিছু ক্রিয়েট করতে পারে না, কিন্তু
মানুষ কিন্তু অনুপ্রাণিত হয়ে নতুন একটা কিছু বানায়। যেমন আমি অবভিয়াসলি যদি বলা হয় সিনেমার কথা, শাকিব ভাই যে কথাটা বললাম, আমি শাকিব খান যদি আপনি হতে চান, মানে শাকিব খানের ওই পজিশনটা, 1 নাম্বার পজিশনটা আপনি সুপারস্টার হতে চান, তাহলে আমি যেটা বলবো, আমি ওই প্রসেসে হাঁটতে হবে যে প্রসেসে শাকিব ভাই হয়েছে। সে প্রচণ্ড ভালো নাচ করতো, আজিজ রেজা ভাই, আমি ওখানে 2.5 বছর নাচ করেছি। শাকিব ভাই ছোটোবেলার থেকে কিন্তু ওনার এখানে নাচ করেছে। উনি ফাইট ভালো পারে, অভিনয় ভালো পারে, ওনার ড্রেস আপ সেন্স ভালো, উনি কথা খুব গুছিয়ে বলেন শাকিব ভাই। সো শাকিব ভাইয়ের এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। এখানে অনেক মতভেদও কিন্তু আছে যে শাকিব খান একদিনে গড়ে ওঠেননি, তার শুরুর পথটা কিন্তু এত সুন্দর ছিল না, কখনোই না। উনি শুরুতে এত গোছানো ছিলেন না। উনি বহু সিনেমাতে সেকেন্ড হিরো, থার্ড হিরোতে কাজ করেছে, অনেক কিছু পায়নি ইন্ডাস্ট্রি থেকে, অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসছে। এই জার্নিগুলো কয়জন জানে? আমরা যারা ভেতরে কাজ করি আমরা তো জানি জিনিসগুলো। শাকিব ভাই আজকে কিভাবে এই জায়গায় এসছে। এখন শাকিব ভাইকে যদি আপনি দেখে আমি ওই শাকিব খান হতে হবে, আমি শাকিব খান সাজলে তো শাকিব খান হওয়া যাবে না। শাকিব খানের যে প্রসেসটা, আপনি যখন প্রসেসে যাবে, সেটা আমার ক্ষেত্রে হোক, আমার পরে যে ছেলে মেয়ে যারাই আসছে, আমার ভাই বন্ধু কলিগ, সবারই কিন্তু প্রসেস হচ্ছে, যদি শাকিব খানের প্রসেসে আপনি যান, শাকিব খানও কিন্তু রাজ্জাক সাহেবের প্রসেসে গেছে। রাজ্জাক সাহেব ছোট্ট একটা চরিত্রে পাসিং রোল করে আজকে এই জায়গায় নায়ক রাজ্জাক হয়েছেন। শাকিব ভাই বহু ছবিতে সেকেন্ড হিরো, থার্ড হিরো করে তিলিয়ে আজকে এই জায়গায় কথা আপনি বলছেন না। এবার একটু জানতে চাই, আপনাকে গ্রুমিং করছে কে এই মুহূর্তে? সুব্রত দা, আমি ওনার পরামর্শ খুব শুনি। আমি নায়ক রাজ্জাক সাহেবের কথা যে বললাম, ওনার ছোট ছেলে সম্রাট ভাই হিরো, আমি ওনাকে খুব মানি। আমাকে প্রচণ্ড গাইড করে, আমাকে শাসন করে, ধমক দেয়, আমাকে বোঝায় আমি কি করব না, কি বলবো না। সো আমি এই দুইটা মানুষের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে। যেমন প্রথম ছবি যখন আমি করতে গেলাম, সাদেক বাচ্চু ভাই, উনি জীবিত নাই, উনি আমাকে অ্যাক্টিং করে দেখাচ্ছিল যে কোন জায়গায় কি করব। কারণ সিনেমাতে একটা হিরো যখন টার্ন করবে, ওই জায়গায় কিন্তু একটা মিউজিক যাবে। তো এটা কিন্তু আলাদা। নাটক, সিনেমা, বিজ্ঞাপন, প্রত্যেকটা কিছু সিনেমার গ্রামারটা একটু ডিফারেন্ট। এই গ্রামারটাই আমাকে উনি বুঝিয়েছে, যদি আমি থিয়েটার করে গিয়েছি। সো আমি অবশ্যই ওনাদেরকে ফলো করি, এবং যে কোনো পরামর্শের জন্য আমি সুব্রত দার কথা আমি বললাম, ওনাকে আমি প্রায় ফোন করি, দাদা আমি কি করব না করব। আমাকে শাসন করে। সাথে ছিলেন আপনি? আমি নাট্যজনে ছিলাম। কতদিন কাজ করেছেন? আমি খুবই অল্প দিন কাজ করেছি, বছর খানেকের মতো। এবং যে কাজ করেছি সেটা হচ্ছে আমাদের বড় ভাইদের চা বা চার সঙ্গে যা খায় এগুলো এনে দেয়া, রুম ঝাড়ু দেয়া। নায়ক হবার আগের গল্প? অবশ্যই নায়ক হওয়ার আগের গল্প। আমি নায়ক হবার পরে তার মানে থিয়েটার ছেড়ে দিয়েছেন? নায়ক হওয়ার আগে না, আমি থিয়েটারে আমি মূলত গিয়েছিলাম কেন বলি, আমার প্রথম সিরিয়াল হচ্ছে আপনাদের বাংলা ভিশনে এইসব অন্ধকার। শহীদুজ্জামান সেলিম ভাইয়ের ড্রিম ফ্যাক্টরি একটা ছিল, ওনার প্রোডাকশন হাউস। ওইখানে আমি তখন যাই হচ্ছে, মানে আমি এডি হিসেবে যাব, আমাকে তো নাটকে ব্রেক দিবে না, কেন দিবে আমাকে? আমি থিয়েটার করি। হ্যাঁ, আমি এর আগে একটা বিজ্ঞাপন করলাম, এই হিরো কন্ডমের বিজ্ঞাপন, যেটা অনেক জনপ্রিয় ছিল তখন। তো ওইটার আমি ওনার এখানে গিয়েছি। তখন স্বাভাবিক, আমি থিয়েটার না করলে তো আমাকে অভিনয়কে দাঁড় করাবে না। তো ওইটা ছিল হচ্ছে আমার ওই জন্যই অ্যাকচুয়ালি। কিন্তু যাওয়ার পরে 1 বছর যখন আমি ওনাদের জন্য রুম ঝাড়ু দেয়া, তারপরে প্রপসগুলো টানা, রং করা, হ্যাঁ, বকা খাওয়া, এগুলো আমার গ্রুমিং ছিল। এগুলো আজকে আমাকে তিলে এই জায়গায় নিয়ে এসছে। কারণ এখন মানুষের কথা আমার এই পর্যন্ত এসেছেন, আগামীতে কোথায় নিজেকে দেখতে চান? আমি প্রসেসে বিশ্বাস করেন, আমি ফ্লোতে বিশ্বাসী। আমি আজকে কথা বলছি আপনার সঙ্গে, আমি চাই আগামীকাল যদি আমি বাঁচি, আমি এর চেয়ে একটু বেটার করব। না করতে পারলেও সমস্যা নাই, মানে আমার কম্পিটিশনটা আমার সঙ্গে। আড্ডাটা শেষ করে ফেলতে হবে, সময় শেষ। খুব ভালো লাগছিল সাইফ আপনার সাথে কথা বলতে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ। যারা দর্শকরা দেখলেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, আপনারা আমাকে এতক্ষণ সহ্য করার জন্য, এবং বাংলা ভিশন টিমকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। আমেরিকার পাদ্রী ও সমাজ সংস্কারক হেনরি ওয়ার্ড বিশারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বই ভালো সঙ্গী, এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয়, কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন হোক শুভ।